বিকেল তখন ৫টা। চারদিকটা আজ হালকা নিঝুম হয়ে আছে। পুরো আকাশ কালো মেঘে আচ্ছন্ন। আকাশ দেখে খুব স্পষ্ট বোঝা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই তুমুল বৃষ্টি নামবে। রাস্তায় দু একটা গাড়ি ছাড়া তেমন কোনো মানুষজন দেখা যাচ্ছে না। এর মাঝেই হুট করে ঝমঝমিয়ে বৃষ্টি নামতে শুরু করলো। উজান মৌকে নিয়ে বাইকে করে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। আর মাঝ রাস্তায় এমন আচমকা বৃষ্টি নামায় সে বেশ বিপাকে পড়ে গেল। সে আর এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে বাইক থামিয়ে দিল। তার এমন কাণ্ডে মৌ বেশ অবাক হলো। উজানের কথা মতো মৌ বাধ্য হয়ে বাইক থেকে নেমে গেল। বৃষ্টি আরেকটু জোরে আসার আগেই উজান মৌয়ের হাত শক্ত করে আঁকড়ে ধরে রাস্তার ধারের একটা চায়ের দোকানে গিয়ে দাঁড়ালো। সে মৌকে নিয়ে কোনো রকম রিস্ক নিতে চায় না। তার উপর ২ দিন পরে ফাইনাল পরীক্ষা। এমনিতেই পড়াশোনা নিয়ে তার দুশ্চিন্তার শেষ নেই। এখন যদি বৃষ্টিতে ভেজে জ্বর বাঁধিয়ে বসে তবে তো মস্ত বড় কেলেঙ্কারি হয়ে যাবে। চায়ের দোকানদার তাদের অবস্থা দেখে ভেতরের একটা কাঠের বেঞ্চে বসতে বলল। উজান আলতো করে মৌকে সেখানে বসিয়ে দিল এবং এক হাত দিয়ে তাকে আগলে নিজের বুকের সাথে জড়িয়ে রাখলো। তখন চারদিকের মানুষ বৃষ্টি থেকে বাঁচার জন্য একটু আশ্রয়ের খোঁজে ভীষণ ব্যস্ত। বসে থাকতে থাকতে মৌয়ের নজর হঠাৎ গেল একজোড়া শালিক পাখির দিকে। তারা পরম নিশ্চিন্তে একে অপরকে ছুঁয়ে একসাথে বৃষ্টিতে ভিজছে। দৃশ্যটা দেখা মাত্রই মৌয়ের নিজেরও বৃষ্টিতে ভেজার তীব্র ইচ্ছা জাগলো। কিন্তু পাশে বসা উজানকে বলার সাহস সে পাচ্ছে না। যদি লোকটা সবার সামনে তাকে কড়া বকা দেয়, সে ভয়ে সে গুটিয়ে রইল। কিন্তু মনের ভেতর বৃষ্টিতে ভেজার তীব্র আকাঙ্ক্ষা কিছুতেই দমাতে পারছিল না সে। অবশেষে মনের ভেতর একরাশ ভয় চেপে রেখে সে ফিসফিস করে বলে উঠল, প্রফেসর সাহেব। উজান ঘাড় বাঁকিয়ে ময়ের দিকে তাকালো। তারপর মৃদুস্বরে আওড়ালো, কিছু চাই? আমি একটু বৃষ্টিতে ভিজতে চাই। এখন নয়, বাসায় গিয়ে ভিজো। উজান শান্ত গলায় উত্তর দিল, না, আমি এখনই ভিজতে চাই। বাসায় যেতে যেতে বৃষ্টি যদি চলে যায় তখন তো আর ভিজতে পারবো না আমি বৃষ্টিতে। বললাম না এখন নয়। প্লিজ প্রফেসর সাহেব, বেশি না, জাস্ট 10টা মিনিট, প্লিজ প্লিজ প্লিজ। উজান এবার চোখ রাঙিয়ে তার দিকে তাকালো। উজানের অমন কড়া চাহনি দেখে মৌ সঙ্গে সঙ্গে মাথা নিচু করে নিল। মনে মনে ভীষণ অভিমান হলো তার। সামান্য একটু বৃষ্টিতে ভিজতে চেয়েছে বলে মানুষটা এভাবে চোখ রাঙিয়ে তাকাবে। সে তো সচরাচর উজানের কাছে কিছু চায় না, তাহলে আজ কেন এমন করলো? উজান গভীর দৃষ্টিতে মৌয়ের বিষণ্ণ মুখের দিকে তাকিয়ে রইল। মেয়েটার ছোট থেকে বড় সব ইচ্ছে, সব স্বপ্ন সে নিজের হাতে পূরণ করবে, কিন্তু এই মুহূর্তে কোনোভাবেই নয়। মেয়েটাকে সে কেন বারণ করলো তা হয়তো মৌ বুঝতে পারছে না, কিন্তু উজান খুব ভালো করেই জানে। চারপাশে অনেক অচেনা মানুষ, তাদের নোংরা নজর এড়িয়ে একা একটা মেয়ে এভাবে রাস্তায় বৃষ্টিতে ভিজবে, ব্যাপারটা ভাবতেই উজানের পুরুষালী অহংকার বাড়ছে। এর মাঝে বৃষ্টির বেগ আরও বাড়তে শুরু করলো। উজান আকাশের দিকে ভালো করে লক্ষ্য করে বুঝতে পারলো যে আজ সহজে বৃষ্টি থামার লক্ষণ নেই। মুখেও ভাবে মুখ গোমরা করে বসে থাকতে দেখে উজান মনে মনে একটু হাসলো। তারপর মৌয়ের হাতটা শক্ত করে টেনে ধরে আবার বাইকে বসতে বলল। মৌ আর কোনো কথা না বাড়িয়ে মুখ ফুলিয়ে বাইকে গিয়ে বসলো। সঙ্গে সঙ্গে উজান বাইকে স্টার্ট দিল। বাইক চলতে মৌ বৃষ্টিতে ঠিকই ভিজতে লাগলো, তবে তার মনটা বড্ড ভারী হয়ে রইল। সে তো এভাবে ভেজতে চায়নি। সে চেয়েছিল কোনো এক খোলা আকাশের নিচে পাখির মতো ডানা মেলে চারদিকে ঘুরে ঘুরে মনের আনন্দে ভেজতে। চৌধুরী ভিলা থেকে 5 মিনিটের দূরত্বে একটা বিশাল খালি মাঠ ছিল। বাচ্চাদের খেলার এই সুন্দর জায়গাটা এখন বৃষ্টির কারণে একদম ফাঁকা। চারপাশটা ভীষণ মনোরম দেখাচ্ছে। উজান হঠাৎ বাইকটা সেখানে এনে থামলো এবং মৌকে নামিয়ে দিল। মৌ তখনও অভিমান করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই উজানের ভারী কণ্ঠস্বর তার কানের কাছে ফিসফিসিয়ে উঠল, মিসেস চৌধুরী, এখন আপনার যতটুকু ইচ্ছে যেভাবে ইচ্ছে বৃষ্টিতে ভিজতে পারেন। এই উজান চৌধুরী আর আপনাকে বারণ করবে না।
কথাটা শোনা মাত্রই মোর চোখের কোণে এক অদ্ভুত আনন্দের ঝিলিক দেখা গেল। সে খুশিতে আত্মহারা হয়ে সঙ্গে সঙ্গে উজানকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে দুই হাত মেলে চারদিকে ঘুরে ঘুরে বৃষ্টি উপভোগ করতে লাগলো। তাতেও ভাবে আনন্দ করতে দেখে আশেপাশে 2-3টে বাচ্চাও এসে মোর সঙ্গী হলো। আর এদিকে উজান নিজের বাইকটার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তার প্রিয়তমারে নিষ্পাপ পাগলামি দেখতে ব্যস্ত রইল। খানিকক্ষণ পর উজান ঘড়ির দিকে তাকিয়ে মোয়ের উদ্দেশ্যে ডেকে উঠল। পিচ্ছি, এবার বাসায় চলো। আর নয়, বেশি ভিজলে ঠান্ডা লেগে যাবে। মৌ এক পলক উজানের দিকে তাকালো। তার নিজের আরও ভিজতে ইচ্ছে করলেও সে আর জেদ করলো না, বরং লক্ষ্মী মেয়ের মতো উজানের কথায় রাজি হয়ে বাইকে উঠে বাসায় চলে এলো। বাসায় ঢুকতেই মৌ চটজলদি দৌড়ে নিজের ভেজা কাপড় চোপড় নিয়ে সোজা কিচেন রুমে ঢুকলো। কিন্তু সেখানে মেহেরকে না দেখে মুহূর্তেই তার মুখটা আবার কালো হয়ে গেল। তাকে ওভাবে শুকনো মুখে দাঁড়িয়ে থাকতে দেখে শাশুড়ি মৌসুমী চৌধুরী আদরের স্বরে বললেন, এসেছিস মা? মৌ কাঁদো কাঁদো গলায় উত্তর দিল, শাশুড়ি আম্মা, মেহের কি এখনো আসেনি? তোমার ছেলে যে বললো আমি বাসায় আসার আগে নাকি মেহের এখানে চলে আসবে। মৌসুমী চৌধুরী মুচকি হেসে বললেন। একবার ছাদে গিয়ে দেখ, কখন থেকে তোর জন্য মৌসুমী অপেক্ষা চৌধুরীর কথা করছে। শুনে মৌয়ের মনটা খুশিতে নেচে উঠল। সে আবারও উল্টো ঘুরে দৌড় লাগাতে লাগাতে বলল, আবারও বৃষ্টিতে ভিজবো? জানো, মো ইজ কামিং। সে যখন মাঝপথে ঠিক তখনই পেছন থেকে উজানের গম্ভীর ও কড়া কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো। মিসেস চৌধুরী, ঠিক 5 মিনিটের মধ্যে আমি আপনাকে রুমে দেখতে চাই, নয়তো আজ আপনাকে কঠিন পানিশমেন্ট পেতে হবে। জাস্ট মাইন্ড ইট। কথাটা উজান নিজের দিকে তাকিয়েই বলল। মৌয়ের দিকে একবার চোখ তুলে তাকালোও না। মৌ কিছুক্ষণের জন্য থমকে দাঁড়িয়ে উজানের দিকে তাকালো, তারপর গটগট করে ছাদের দিকে চলে গেল। আর উজান নিজেও নিজের রুমে ঢুকে পড়ল। প্রায় ঘন্টাখানেক পর উজান ওয়াশরুম থেকে শাওয়ার শেষ করে কোমরে টাওয়াল পেঁচিয়ে বেরিয়ে এলো। রুমে ঢুকে সে একদম স্তব্ধ হয়ে গেল। বিছানার দিকে তাকিয়ে দেখলো মৌ এখনও রুমে আসেনি। এতক্ষণ ধরে মেয়েটা ভেজা কাপড় ছাদেই রয়ে গেছে। এত সময় বৃষ্টিতে ভিজলে জ্বর তো নিশ্চিত আসবে, কিন্তু অবুঝ মেয়েটা যেন কিছুতেই তা বুঝতে চাইছে না। উজান কোনো রকমে একটা ট্রাউজার আর টি শার্ট গায়ে জড়িয়ে রাগ নিয়ে রুম থেকে বের হতে যাবে। ঠিক তখনই মৌ দরজা দিয়ে রুমে এসে তার সামনে হাজির হলো। মৌয়ের উপস্থিতি টের পেয়ে উজান মাথা নিচু করেই অত্যন্ত গম্ভীর ও ঠান্ডা স্বরে আওড়ালো, টাইম কতটুকু দিয়েছিলাম মিসেস চৌধুরী? মৌ আর কোনো কথা না শুনে এক পা এগিয়ে গিয়ে খপ করে উজানের টি শার্ট টেনে ধরল। তারপর নিজের ডাগর ডাগর চোখ দুটো বড় বড় করে রাগী গলায় বলল, তার আগে আপনি আমাকে একটা কথা বলুন, আপনি কোন সাহসে মিসেস চৌধুরীর দিকে না তাকিয়ে ওভাবে নিচের দিকে চোখ নামিয়ে কথা বলছেন? হ্যাঁ, আপনি কি জানেন আমি কার ওয়াইফি? আপনি আমাকে এভাবে অ্যাভয়েড করছেন? আপনি জানেন আমার আমার বরকে? উজানের ঠোঁটের কোণে এক চিলতে হাসি রেখে ফুটে উঠল। মেয়েটার দিন দিন সাহস বড্ড বেড়ে যাচ্ছে, কিন্তু সে এই অবুঝ মেয়েটাকে কিভাবে বোঝাবে যে এই মুহূর্তে তার দিকে তাকালে উল্টো উজানের নিজেরই সামলানো কঠিন হয়ে পড়বে। সে নিজের ভেতরের প্রবল আকর্ষণ নিয়ন্ত্রণ করে নিচু গলায় আওড়ায়, পিচ্ছি, টি শার্টটা ছাড়ো। ছাড়বো না। তার আগে বলুন আমার দিকে তাকাচ্ছেন না কেন? কি ভেবেছেন আপনি আমি কিছু বুঝতে পারি না? এমন কিছুই নয় পিচ্ছি, জাস্ট রিল্যাক্স। এবার হাতটা ছাড়ো। মইবার উজানের কোনো কথা না শুনে তার পায়ের পাতার উপর ভর দিয়ে খানিকটা উঁচু হলো। উজানের মুখের একদম কাছাকাছি গিয়ে চোখ রাঙিয়ে বলে, আগে তাকান আমার দিকে। আমি কি খুব পচা দেখতে হয়ে গিয়েছি যে আমার দিকে তাকানোই যাচ্ছে না? তাকান বলছি আমার দিকে। ময়ের এমন আকস্মিক অবাধ্যতা আর জেদের সামনে উজান আর নিজের ধৈর্য ধরে রাখতে পারল না। সেই মুহূর্তের মধ্যে এক হাত দিয়ে ময়ের সরু কোমর শক্ত করে আঁকড়ে ধরে তাকে নিজের শরীরের সাথে একদম মুখোমুখি টেনে নিল। দুজনের উত্তপ্ত ঘন নিঃশ্বাস তখন একে অপরকে স্পর্শ করছে। উজান নিজের তীব্র ও ব্যাকুল দৃষ্টি ময়ের চোখের ওপর নিবদ্ধ করে এক নিঃশাক্ত গলায় প্রতিধ্বনিত করল, উজান চৌধুরী যদি এই মুহূর্তে আপনার উপর ঠিকঠাক দৃষ্টি দেয় মিসেস চৌধুরী, তাহলে তার সেই দৃষ্টির তীব্রতা সহ্য করতে পারবেন তো? একবার নিজের দিকে ভালো করে তাকিয়েছেন? বৃষ্টির পানিতে ভিজে আপনার পরনের জামাটা শরীরের সাথে এমনভাবে লেপ্টে আছে যে প্রতিটা ভাঁজ স্পষ্ট দেখা যাচ্ছে। উজান চৌধুরী কিন্তু এতটা ধৈর্যশীল নয়। মাঝে মাঝে এই পুরুষটার থেকে একটু দূরত্ব বজায় রাখবেন।
নয়তো আপনারই বড় বিপদ হয়ে যাবে। কথাটা শেষ করে উজান এক ঝটকায় মৌয়ের কোমর থেকে নিজের হাত সরিয়ে তাকে ছেড়ে দিল। ছাড়া পেয়ে মৌ লজ্জায় আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। এক দৌড়ে সোজা ওয়াশরুমে ঢুকে দরজা লক করে দিল। তার এমন ভয়ত ও লজ্জাবনত চলে যাওয়ার দিকে তাকিয়ে উজান বিছানার উপর বসে শব্দ করে হেসে উঠল। মনে মনে ভাবল, সামান্য দুটো কথা শুনেই যে মেয়ে ভয়ে এইভাবে কুঁকড়ে যায়, ভবিষ্যতে তাকে পুরোপুরি সামলাবে কিভাবে সে। এর বেশ কিছু সময় পর মৌ শাওয়ার শেষ করে কালো রঙের একটা 3 পিস পরে ওয়াশরুম থেকে বের হলো। তার ভেতরের লজ্জাটা তখনও কাটেনি, তাই সে আর ডানে বামে কোনো দিকে না তাকিয়ে সোজা উজানের সামনে গিয়ে দাঁড়ালো। উজান তখন বিছানায় গা এলিয়ে দিয়ে এক মনে নিজের ফোন স্ক্রল করছিল। মইবার আর এক মুহূর্ত দেরি না করে একরাশ অধিকার নিয়ে সোজা উজানের সেই চওড়া উন্মুক্ত বুকের উপর গিয়ে পরম শান্তিতে আশ্রয় নিল। এতে উজান কিছু বলল না। মৌ তার বুকে মুখ গুজে স্তব্ধ হয়ে রইল। হঠাৎ মৌ মুখ তুলে উজানের কানের কাছে গিয়ে ফিসফিস করে, প্রফেসর সাহেব, তখন যেন কি বলছিলেন আপনি? উজান ফোন স্ক্রল করতে করতে উদাসীন গলায় উত্তর দিল, কখন? ওই যে যখন আমি ভেজা জামা পরে আপনার সামনে এসেছিলাম তখন। মৌ সাথে সাথে আবার মাথা নিচে করে নিল। উজান বুঝতে পারল মেয়েটার মধ্যে কেমন এক অন্যরকম প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। মৌ উজানের আরও ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলো, কিন্তু উজান সরিয়ে দূরে সরে গেল। মৌ এতে বিরক্ত হলো। তাকে তো আর শাশুড়ি আম্মাই বলেছে উজানের কাছাকাছি থাকতে, তার ওপর চারপাশে যে পরিমাণ ডাইনিরা তার প্রফেসর সাহেবের দিকে কুদৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে, তাতে মৌ কোনোভাবে এই মানুষটিকে হারাতে চায় না। কিন্তু উজান গম্ভীর স্বরে ঝেঁঝে উঠল। উজানের এমন নিষ্পৃহ কথায় মৌ ভীষণ কষ্ট পেল। মানুষটাকে সত্যি তাকে নিজের করে চায় না, নাকি কেবল স্পর্শের দায়বদ্ধতা থেকে এত যত্ন করে। অভিমানে মৌ বিছানার অন্য পাশে গিয়ে শুয়ে পড়ল, কিন্তু তার দৃষ্টি উজানের উপর থেকে সরছিল না। এই মানুষটা ছাড়া তার পৃথিবীটা বড় অসহায়, বেঁচে থাকাটা কঠিন। উজান মৌয়ের নীরবতা দেখে পাশ ফিরে তাকালো, ধীর গলায় জিজ্ঞেস করলো, কি ম্যাডাম, এমন করে তাকিয়ে আছেন কেন? আমি প্রেগনেন্ট। কথাটা শেষ হওয়ার আগে মৌ নিজের মুখ নিজে চেপে ধরল। সে কি বলতে কি বলে ফেলল, ভাবতে নিজের ওপর প্রচণ্ড রাগ হচ্ছে তার। কিন্তু ওদিকে উজান কথাটি শোনা মাত্রই বিদ্যুৎ গতিতে বিছানা থেকে লাফিয়ে উঠল। আতঙ্ক আর বিস্ময়ে চেঁচিয়ে উঠল সে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। শাশুড়ির মেয়ে বলে কি? বাসরের বউ করতে পারলাম না, আর এই মেয়ে বলে সে প্রেগনেন্ট। দয়াল, এ কেমন খেলা দেখাইলা? পরিশ্রম করার আগেই ফসল উৎপাদন শেষ। উজান, কি কপাল নিয়ে জন্মেছিস তুই? মৌ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে উজানের দিকে। সে না হয় ভুল করে কথাটা বলেই ফেলেছে, তাই বলে মানুষটা তাকে এমন কড়া কথা শোনাবে? সে তো সবসময় তাকে পিচ্চি পিচ্চি বলে খ্যাপায়। তাহলে এই পিচ্চি যে ভুলবশত কথাটা বলে ফেলেছে, সেটা তার প্রফেসরের মাথায় ঢুকলো না? ফের উজান কিছু বলতে উদ্যত হতেই মৌ তড়িঘড়ি করে নিজের ছোট্ট হাত দিয়ে উজানের মুখ চেপে ধরল। এই না না না, আব- আমি আসলে ওটা বলতে চাইনি। আমি কোনো পচা কাজ করিনি, সত্যি বলছি। ময়ের গলায় আকুতি। উজান সঙ্গে সঙ্গে ময়ের হাতটা সরিয়ে তাকে নিজের সামনে সোজা করে বসিয়ে চেঁচিয়ে উঠল, তাহলে বললে কেন যে তুমি প্রেগনেন্ট? তুমি সত্যি সত্যি প্রেগনেন্ট নও তো আবার? মৌ উজানের চোখের দিকে তাকিয়ে ভয়ার্ত গলায় বলে, না না না, আমি ওটা একদম বলতে চাইনি, মুখ ফসকে বেরিয়ে গেছে। আমি আসলে প্রেম করবো, এটাই বলতে চেয়েছিলাম। হোয়াট? তুমি উজান চৌধুরীর ওয়াইফই হয়ে অন্য পুরুষের সঙ্গে প্রেম করতে চাও? সিরিয়াসলি? পিঠে চেলা গাছের বাড়ি পড়েনি বলে সাহস বড্ড বেড়ে গেছে, তাই তো? এ- এমন কেন করছেন? আপনি তো আমায় বউ বলে মানেনি না। এমনকি আপনার কাছে গেলেও নাকি আপনি বড্ড বিরক্ত ফিল করেন। সেই জন্যই ভাবছিলাম একটা প্রেম করব, তারপর আপনাকে। মৌ বাকি কথা শেষ করার আগেই উজান আচমকা তার গাল দুটো শক্ত করে চেপে ধরল। তারপর এক হিংস্র বাঘের মতো গর্জন তুলে, আমার থেকে মুক্তি চাইলে তোর জিব্বার রক টেনে ছিঁড়ে ফেলবো। তুই ওয়ান অ্যান্ড অনলি উজান চৌধুরীর, জাস্ট মাইন্ড ইট। উজান ময়ের গাল এতটাই জোরে চেপে ধরেছিল যে মেয়েটা ব্যথায় কুঁকড়ে উঠল। সে ছটফট করে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু উজান তাকে ছাড়লো না।
বরং রাগে গজগজ করতে করতে বলে উঠল, নেক্সট টাইম যদি অন্য কোনো পুরুষের কথা তোর মাথায় এনেছিস তবে তোকে নিজ হাতে খুন করবে এই উজান চৌধুরী। কথাটা শেষ করে উজান বড় বড় পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল। রাগের মাথায় সে এত জোরে গাল চেপে ধরেছিল যে মুহূর্তেই মোয়ের ফর্সা গাল দুটো রক্তিম লাল হয়ে উঠল। মোয়ের চোখ বেয়ে এবার অজস্র অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। মেয়েটা কিছুতেই নিতে পারছে না উজানের এই ছোট ছোট কথার আঘাত। একটা মানুষ কি এভাবে বাঁচতে পারে? সে সম্পর্কে না আছে কোনো ঠিক ঠিকানা, আর না আছে একটুখানি ভালোবাসা। এভাবে জোর করে তো কোনো সম্পর্ক টিকে থাকে না। মৌ ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে একসময় মেঝেতে জড়সড় হয়ে ঘুমিয়ে পড়ল। এর কিছুক্ষণ পর উজান তার সেই রাগী মুখখানা নিয়ে রুমে ঢুকলো। রুমে ঢুকেই তার কপাল কুঁচকে গেল। পুরো রুম অন্ধকার, সম্ভবত মৌ রুমের লাইট অফ করে ঘুমিয়েছে। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে রুমের লাইটটা জ্বালালো। আলো ফুটতেই সে দেখলো মৌ মেঝেতে একদম গুটিসুটি মেরে শুয়ে আছে। মেয়েটার এমন মলিন বিষণ্ণ মুখখানা দেখে মাত্রই উজানের বুকের ভেতরটা এক নিমেষে মোচড় দিয়ে উঠল। সে দ্রুত ময়ের সামনে এগিয়ে গিয়ে তাকে পাজাকোলা করে নিজের বুকে জড়িয়ে নিল। ময়ের এই বিধ্বস্ত রূপ দেখে মুহূর্তের মধ্যে উজানের সব রাগ কর্পূরের মতো উবে গেল। সে তড়িঘড়ি করে মৌকে বিছানায় নিয়ে গিয়ে পরম যত্নে শুয়ে দিল। মনে মনে এক তীব্র অনুশোচনা জাগলো তার। রাগের মাথায় মেয়েটাকে সে বড্ড বেশি হার্ট করে ফেলেছে। কিন্তু সে তো এমনটা চায়নি। আসলে নিজের পজিটিভনেসের কারণে রাগটা সে কন্ট্রোল করতে পারেনি। উজান আলতো করে ঝুঁকে মোয়ের সারা মুখমণ্ডল অজস্র চুমোতে ভরিয়ে তুলল। কাপা কাপা হাতে তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে রাখলো। খেয়াল করলো মেয়েটার শরীর বেশ ঠান্ডা হয়ে আছে। বিকেলের ওই বৃষ্টিতে বেশি ভেজার ফল এটা। রুমের জানালাগুলো খোলাই ছিল। সেখান থেকে তীব্র বেগে ঠান্ডা বাতাস এসে বারবার মৌকে কাঁপিয়ে তুলছিল। এটা দেখে উজানের নিজের ওপর আরও রাগ হলো। সে মৌকে ভালো করে কমফোর্টার দিয়ে ঢেকে দিয়ে রুমের সব জানালা লক করে দিল। তারপর আবার এসে প্রিয়তমার পাশে ঝুঁকে বসলো। কিছু সময় তার নিষ্পাপ মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে উজান নিজের গুনগুন করে গিয়ে উঠল, এইটুকু গিয়ে নিজের পাগলামিতে নিজের মৃদু হাসলো উজান। মেয়েটাকে সে অসম্ভব রকম ভালোবাসে, অথচ মুখে তা স্বীকার করতে তার বড্ড অনীহা। লুকিয়ে লুকিয়ে তাকে দেখা, সামনাসামনি তাকে আড়াল করা। আবার চোখের পলকে একটু দূরে গেলেই উজান অস্থির হয়ে ওঠে। মানুষ বলে প্রথম ভালোবাসা ভুলে দ্বিতীয় ভালোবাসা কখনোই নাকি ততটা গভীর হয় না। তবে সেটা সম্পূর্ণ ভুল ধারণা। উজানের কাছে তার প্রথম ভালোবাসার চেয়েও এই দ্বিতীয় ভালোবাসা অনেক বেশি গভীর ও তীব্র। প্রথম জনের চেয়েও এই দ্বিতীয় নারী তার জীবনে শ্রেষ্ঠ। এই মেয়েটা যদি কোনো দিন জানতে পারে যে প্রফেসর উজান চৌধুরী তাকে পাওয়ার জন্য কতটা পাগলামি করত, তবে সে কি নিজেকে সামলাতে পারবে, নাকি খুশিতে আত্মহারা হয়ে পড়বে? পিচ্চি মেয়েটা নিজেও জানে না উজান তাকে নিজের করে পাওয়ার জন্য পর্দার আড়ালে কি করেছে। এসব জল্পনা কল্পনা ভাবতে ভাবতে উজানের ফোনে একটা মেসেজ এলো। সে আর দেরি না করে পরম মমতায় ময়ের কপালে ও ঠোঁটে আলতো করে ছোঁয়া দিয়ে কক্ষ ত্যাগ করলো। রাত তখন প্রায় 9টা। ইফা তার তন্ময় লেকের পাড়ে বসে আছে বললে ভুল হবে। তারা দুজন উন্মুখ হয়ে অপেক্ষা করছে উজানের জন্য। এই জায়গাটা তাদের 3 বন্ধুর খুব পছন্দ। বেশিরভাগ সময় অবসরে তারা এখানে এসে আড্ডায় মেতে ওঠে। হঠাৎই সেখানে উজানের আগমন হলো। সে আধ ঘন্টা দেরি করে আসায় তন্ময় গুনে গুনে 4টা থাপ্পড় বসিয়ে দিল তার পিঠে। উজান কোনো প্রতিবাদ না করে চুপচাপ দুজনের মাঝে পা ঝুলিয়ে বসে পড়ল। তন্ময় ততক্ষণে চেঁচিয়ে উঠল, শালা ভণ্ড, এই নাকি বউ মানে না, অথচ বউকে রেখে আমাদের কাছে আসতে তার 18 ঘন্টা লেগে যায়। এথুন কি করেছিলি তুই, হ্যাঁ? উজান কোনো উত্তর না দিয়ে শুধু মুচকি মুচকি হাসতে লাগলো। তন্ময় আরও রাগান্বিত হলো। সে ইফাতকে উদ্দেশ্য করে বলল, ইফা তোকে হাসতে বারণ কর, নয়তো গুলি করে ওর খুলিয়ে উড়িয়ে দিব।
বিয়ে করে এখন পুরো বউ পাগল হয়ে গেছে। বাই দা ওয়ে, ভাবির সাথে রোমান্স করে এলি নাকি? ইস কি কপাল তোর, ঘরে বউ থাকা মানে সব টেনশন দূর। আমার কপালে যে কবে একটা বউ জুটবে। উজান এবার থমকে ওঠে। চুপ কর শালা, এমনিতেই পিচ্ছিকে ধমকি দিয়ে এসেছি, আবার রোমান্স মারাস? দূরে গিয়ে মর। তন্ময় অবাক হয়ে জিজ্ঞেস করলো, বেচারাকে আবার ধমকেছিস কেন? কেন আবার? শালি আমাকে রেখে অন্য পুরুষের সাথে প্রেম করতে চায়, ইচ্ছে করছিল মেরে তক্তা বানিয়ে ফেলি। নেহাত বউটা পিছিয়ে তাই কিছু করতে পারিনি। প্রেম করতে চেয়েছে বলে তোর এত রাগ হচ্ছিল কেন উজান? তুই তো ভাবিকে ভালোই বাসিস না। কথাটা বেশ তাচ্ছিল্যের সুরে বলল ইফাত। সে এতক্ষণ স্থির হয়ে পানির দিকে তাকিয়েছিল। সে এখানে বসে আছে ঠিকই, কিন্তু তার মনটা বড্ড ভারী। ইফাতের এই আকস্মিক প্রশ্নে উজান ভ্রুজোড়া কুঁচকে তার দিকে তাকালো, গম্ভীর কণ্ঠে আওড়ায়, ভালোবাসি না বলে কি ও যা ইচ্ছে তাই করবে? সম্ভাবনা না থাকলে ইতিটানি ভালো, কারণ সময় মতো থামতে না পারলে ক্ষয়ের পরিমাণ শুধু বাড়তেই থাকে। কিছু সম্পর্ক থাকে যেগুলো শুরুটা সুন্দর হয়, কথা, হাসি, অভিমান সব কিছুতেই একটা আলাদা মায়া থাকে। মনে হয় এই গল্পটা হয়তো অনেক দূর পর্যন্ত যাবে, কিন্তু সময়ের সাথে সাথে বুঝে যেতে হয় সব গল্প শেষ পর্যন্ত পৌঁছানোর জন্য তৈরি হয় না। কিছু গল্প মাঝপথে থেমে যাওয়ার জন্যও আসে, তখন জোর করে ধরে রাখতে শুধু কষ্টই বাড়ে, অভিমান জমতে থাকে, আর ধীরে ধীরে সুন্দর স্মৃতিগুলো ভারী হয়ে যায়। তাই কখনো কখনো সাহস করে থেমে যাওয়াটাই ভালো, কারণ থেমে গেলে অন্তত স্মৃতিগুলো সুন্দর থাকে। হয়তো তুই বুঝবি না ভালোবাসা কি, তবে তোর বিপরীত পাশের মানুষটা ঠিকই জানে নামহীন সম্পর্কে থাকা কতটা কঠিন। না তাকে বুকে জড়িয়ে রাখা যায়, আর না তাকে দূরে সরিয়ে দেওয়া যায়। এইটুকু বলেই থামলো ইফাত। উজান ও তন্ময় দুজনেই স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইল। ইফাত আবারও উজানের দিকে তাকিয়ে বলতে লাগলো, জানিস সুজান, আমি আর ভাবি দুজনেই সেম। আমাদের দুজনের গন্তব্যও সেম, শুধু মানুষটা ভিন্ন। সে তোকে যতটা চাই, আমিও আমার ফুলকন্যাকে ঠিক ততটাই চাই। যদিও ভাবির চেয়ে বড় দুর্ভাগা আমি। সে অন্তত তোর সাথে একই ছাদের নিচে, একই রুমে তোর সাথে পাগলামি করতে পারে, তোকে মন খুলে ভালোবাসি বলতে পারে। কিন্তু আমার ভালোবাসার মানুষটা আমার থেকে শুধু দূরে সরে যায়। যতই আমি এগিয়ে যাই, সে ততই পিছিয়ে যায়। তবে জানিস তো, সময়ের মূল্য অসীম। ঠিক সময়ে তাকে নিজের করে না নিলে পরে সারা জীবন আফসোস করতে হবে। ইফাত কিন্তু ঠিকই বলছে উজান, তোর নিজের সম্পর্ক নিয়ে একটু সিরিয়াস হওয়া উচিত। এভাবে তো সংসার টেকে না। বাই দা ওয়ে, তুই যে একটা মেয়েকে বিয়ে করতে চেয়েছিলি, সে কোথায় এখন? মেয়েটি কি এখনো আছে নাকি এতদিনে অন্য কারো ঘরণী হয়ে গেছে? ইফাত কপাল কুঁচকে তাকালো। উজান নিজে একটা মেয়েকে বিয়ে করতে চেয়েছিল, অথচ সে তার বন্ধু হয়েও কিছু জানে না। সে কৌতূহলী গলায় প্রশ্ন করলো, তুই আবার কাকে বিয়ে করতে চেয়েছিলি জান? এই ওয়েট, আগে কি করেছিস সেই সব নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। তবে এই সব ঝামেলা যদি এখন তোর মাথায় আসে, তবে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আরে ইয়ার, ভুলে গেছিস উজানকে 2 বছর ধরে একটা মেয়ে অনবরত বিরক্ত করতো না? সেই তো ছিল উজানের দ্বিতীয় প্রেম। হোয়াট? ইফাতের তীব্র চিৎকার শুনে উজান তড়িঘড়ি করে তন্মার পিঠে একটা জোর কিল বসালো। হোপ ব্যাটা, তোকে কখন বললাম যে আমার দ্বিতীয় প্রেম ছিল? তন্ময় পিঠ ডলতে ডলতে উত্তর দিল, বউ করতে চাওয়া আর প্রেম করা দুটো তো সেম জিনিসেই। এসেছে আমার সাথে ভণ্ডামি করতে। এবার বল, সে কি এখনো তোকে বিরক্ত করে? আগের চেয়েও বেশি, বাট এখন সেটা আর বিরক্ত নয়, এখন সেটা চরম পাগলামি আর তীব্র ভালোবাসা। ইফাত ভ্রুজোড়া কুচকে উজানের দিকে তাকালো। তার কণ্ঠে কিছুটা শঙ্কা। সে গম্ভীর গলায় বলল, কি বলতে চাইছিস তুই জান? তুই কি এনি চান্স মৌভাবিকে ইগনোর করে অন্য কাউকে নিজের করতে চাস?
উজান একে একে দুজনের মুখের দিকে তাকিয়ে রহস্যময় এক চিলতে হাসলো। তারপর নিজের পকেট থেকে মোবাইলটা বের করে স্ক্রিনে ভেসে ওঠা একটা আবছা ছবিতে আলতো করে চুমু খেলো। সেই ছবির দিকে পরম মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকে সে আনমনে বলে উঠল, আমার এই ক্ষুদ্র জীবনের শ্রেষ্ঠ অধ্যায় সে, যাকে আমি খুব যত্নে রেখেছি নিজের হৃদয়ের আঙিনায়। ভালোবাসি প্রিয়দর্শিনী। উজান চৌধুরী আপনাকে অসম্ভব রকম ভালোবাসে। ইফাত এবার রাগ সামলাতে না পেরে চেঁচিয়ে ওঠে, জাস্ট শাট আপ উজান, তুই আমাদের সাথে ফাজলামো করছিস? তোর লাইফে বর্তমান একজন থাকতেও তুই মনে মনে আরেকজনকে ভালোবাসিস? কেন বুঝিস না ভাবি তোকে কতটা অসম্ভব ভালোবাসে? ইফাত রাগান্বিত কণ্ঠে বলে থামলো। উজানের মুখ থেকে এমন দ্বিচারিতার কথা শুনতে তার মোটেও ভালো লাগছে না। ছেলেটাকে সত্যি পাগল হয়ে গেল নাকি অন্য কিছু, সেটাই ভাবছে সে। ঠিক তখনই উজান নিজের ফোনের স্ক্রিনটা ঘুরিয়ে ছবিটা বন্ধুদের চোখের সামনে ধরল। ছবিটা কিছুটা আবছা হলেও ওটা যে আর কেউ নয়, স্বয়ং মৌ, তা বুঝতে 1 সেকেন্ডও সময় লাগলো না বন্ধুদের। ইফাত বিস্ময় ভরা চোখে চেয়ে রইল, অস্ফুট স্বরে বলল, তো 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 তুই ভাবিকে ভালোবাসিস উজান? তাহলে এই দ্বিতীয় প্রেম? একটু রিল্যাক্স হ ভাই। আমি আমার ওই মৌ পাখিকেই ভালোবাসি। তোদের কি মনে হয় এই উজান চৌধুরীকে বাড়ির লোক একটা অজানা মেয়ের সাথে বিয়ে দিয়ে দেবে, আর সেটা উজান চৌধুরী মুখ বুঝে মেনে নেবে? জাস্ট ইম্পসিবল। যেখানে আমার নিজের শার্ট পছন্দ না হলে আমি ওটা টাচ পর্যন্ত করে দেখি না, সেখানে একটা মেয়ে। অবশ্য আমার পাথুরে মনে ভালোবাসার অনুভূতি নতুন করে জন্ম দিয়েছে ওই পিচ্ছি মেয়েটাই। জানিস 2 বছর আগে যখন হুট করে ফেসবুকে একটা মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো, তখন প্রথমে তেমন পাত্তা দিইনি। কিন্তু যখন দেখলাম সেই একই আইডি থেকে রিকোয়েস্ট ক্যান্সেল করে বারবার রিকোয়েস্ট পাঠানো হচ্ছে, তখন একটু অবাক হলাম। আইডিটা ঘেঁটে দেখলাম কিন্তু অ্যাকসেপ্ট করলাম না। এরপর ফেসবুকে আমার কোনো ছবি আপলোড হলেই কমেন্ট বক্সে কোনো মেয়ে যদি আমাকে নিয়ে কিছু বলতো, অমনি আমার এই পিচ্ছি ভাগলিটা গিয়ে তাদের সাথে ঝগড়া বাঁধিয়ে দিত। অথচ তখন সে আমায় সামনাসামনি ঠিক করে চেনেও না। সেদিন ওর সাথে ইনবক্সে আমার ফার্স্ট মেসেজ আদান প্রদান হয়। সেদিন আমি প্রচণ্ড ক্ষোভ আর রাগ নিয়ে ওকে বকতে গিয়েছিলাম, কিন্তু মেয়েটার সাথে কথা বলতে বলতে কেমন যেন একটা অন্যরকম ফিলিংস কাজ করতো। যদিও শুরুতে সেসব পাত্তা দেয়নি, তখন উজান চৌধুরী ভালোবাসা নামক শব্দটাই তীব্র ঘৃণা করত। যেহেতু মেয়েটার বয়স তখন অনেক অল্প ছিল, তাই আমি ওটাকে সাময়িক আবেগ ভেবে ইগনোর করতাম। কিন্তু একটা অচেনা ছেলের পেছনে না ছুটে, তাকে সরাসরি না দেখেও একটা আইডির জন্য টানা 2 বছর ধরে পাগলামি করা, এটা মোটেও কোনো সস্তা আবেগ ছিল না। আমি রোজ নিয়ম করে তার মেসেজ পড়তাম, বাট কখনো রিপ্লাই দিইনি। বেশ ইন্টারেস্টিং আর অদ্ভুত ছিল মেয়েটা। অবশ্য একটা দিনও মেসেজ না দিলে আমার নিজের ভেতর প্রচণ্ড রাগ আর অস্থিরতা হতো। অথচ মজার বিষয় দেখ, তাকে আমি পার্সোনালি তখনও চিনতাম না। একদিনও হুট করে গায়েব হয়ে গেল। অনেক খোঁজ খবর নিয়ে পরে জানতে পারলাম মেয়েটা ভীষণ অসুস্থ। অথচ এমন অসুস্থ শরীর নিয়েও রাত 11টার দিকে সে কষ্ট করে আমাকে মেসেজ করলো। আমি সেদিন সত্যি খুব অবাক হয়েছিলাম। এটা সাধারণ কোনো পাগলামি ছিল না, এটা ছিল এক অদ্ভুত টান। এরপর ওর ওই মিষ্টি পাগলামি সহ্য করতে করতে কখন যে আমার ওই পাথুরে মনটা একটা নরম ফুলে পরিণত হলো, তা আমি নিজেও বুঝতে পারিনি। তারপর গোপনে লোক লাগিয়ে রোজ ওকে ফলো করতাম। ও কিচ্ছু বুঝতে পারতো না, কিন্তু আমি রোজ দূর থেকে ভিডিও কলে ওকে দেখতাম। ভীষণ মিষ্টি একটা মেয়ে। তবে সব ছেলেদের ওপর ক্রাশ খাওয়াটা ছিল ওর একটা মস্ত বড় রোগ। এটা ছিল আমার জন্য বড় ঝামেলা। তবে ও আমি ব্যতীত অন্য কোনো ছেলের সাথে কথা বলতো না। এরপর মনে মনে ভেবেই নিলাম, একা একা যেহেতু সারা জীবন বেঁচে থাকা যায় না, সেহেতু ওই পিচ্ছিটাকে নিজের ঘরের বউ বানাবো। যদিও কাজটা একটু টাফ ছিল, কারণ আমাদের বয়সের পার্থক্যটা অনেক বেশি। এরপর আম্মু আর ভাইয়া যে আমাকে মিথ্যা কথা বলে অসুস্থতার নাটক করে দেশে আসতে বলল, সেটা তো তোরা জানিসই। কিন্তু যখন দেশে এসে জানতে পারলাম আমার সেই অচেনা মৌ পাখির সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, তখন মনে মনে যে কতটা হ্যাপি হয়েছিলাম তা তোদের মুখে বলে বোঝাতে পারবো না। আমার সেই কাঙ্ক্ষিত প্রিয়দর্শিনীকে নিজের করে পেতে উজান চৌধুরীর খুব বেশি বেগ পেতে হয়নি। খুব সহজেই পিচ্ছিকে পেয়ে গেলাম।